স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই ভালো আছো। অনেকদিন পর আমরা আজকে ক্লাসে আসলাম। আসো। সো আমরা হলো হিস্টোকেমিস্ট্রি অফ সাইক্লোহেক্সিন পড়ছিলাম। সো আজকে আমরা ওটারই কন্টিনিউশন, তোমাদের যে সিলেবাসে এই টপিক গুলো আছে তোমরা দেখতে পেয়েছো। হিস্টোকেমিস্ট্রি অফ ফিউজড রিং সিস্টেম, আমরা এটা নিয়ে আজকে কথা বলবো। হিস্টোকেমিস্ট্রি অফ ফিউজড রিং সিস্টেম, এটা নিয়ে আমরা কথা বলবো। এই ফিউজ রিং সিস্টেমের মধ্যে স্পেশালি আমরা হলো ডেকালিন নিয়ে কথা বলবো এবং হলো ফিনান্থ্রিন, পারহাইড্রোফিনান্থ্রিন, স্পেশালি পারহাইড্রোফিনান্থ্রিন, এই দুটো যৌগের আমরা হিস্টোকেমিস্ট্রি নিয়ে কথা বলবো। হ্যাঁ, একটা হলো ডেকালিন আর একটা হলো পারহাইড্রোফিনান্থ্রিন। ওকে, they are the fused ring, so how they are behaving like a fused ring and what about their stereochemistry, we'll discuss this topic in this lecture. Okay, so let's go the discussion. Okay, সো প্রথমে আমরা যেটা বলবো আমরা হলো ফিউজড রিং, বিশেষ করে তোমরা যখন এগুলো পড়ো ফিউজড রিং, স্পাইরেন এবং হলো ব্রিজ সিস্টেম, এগুলো দে আর হাইলি ক্লোজড। তারা হলো খুবই কাছাকাছি একে অপরের। হ্যাঁ, সো তুমি কোনটাকে বলবা স্পাইরেন, কোনটাকে বলবা ফিউজ রিং, কোনটাকে বলবা ব্রিজ রিং, এগুলো একটু আমরা হলো ক্লিয়ার হয়নি সবার আগে, হ্যাঁ, লেকচারের আগে। সো আমরা এটা কথা বলবো। ওকে, এই যে স্লাইডে দেখতে পাচ্ছ তোমরা ফিগার 10.1 এলিএল এর বই থেকে পিকচারটা নেওয়া। ওকে, এলিএল এর বইতে তোমরা এই অংশটুকু পাবা। আজকে মোস্টলি এলিএল এর বুক এবং হলো তোমার হলো পিএসকেএলসি, এই দুইটা দিয়ে আমি হলো টোটাল লেকচারটা কভার করছি। সো তোমরা এই দুইটা বই ফলো করলে পুরোটুকু পেয়ে যাওয়া। ভিডিওটি দিয়ে তুমি সব ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তোমার যদি ফার্দার কিছু জানা থাকে তুমি এই দুইটা বই ফলো করলে তোমার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যে ফিগার 10.1 সাইক্লোহেক্সাইল সাইক্লোহেক্সেন, এই যৌগটা তাকাও, একটু খেয়াল করো। সাইক্লোহেক্সাইল সাইক্লোহেক্সেন। ওকে, এখানে দুইটা সাইক্লোহেক্সেন রিং একে অপরের সাথে একটা সিঙ্গেল বন্ড দ্বারা অ্যাটাচ আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে একটা আরেকটার সাথে লেগে যায় নাই, ফিউজড হয় নাই। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কি, যে দুইটা সাইক্লোহেক্সেন রিং একে অপরের সাথে দুইটা হাইড্রোজেন সরে লিঙ্কেজ হয়েছে। ঠিক আছে, এটাকে এখানে কোনো কমন বা কমন কোনো অ্যাটম নাই, কমন কোনো কার্বন নাই। ঠিক আছে, কমন কোনো শিকল নাই। অর্থাৎ দুইটা সাইক্লোহেক্সেন একে অপরের সাথে একটা সিঙ্গেল বন্ড দ্বারা অ্যাটাচ আছে। এটাকে আমরা বলছি সাইক্লোহেক্সাইল সাইক্লোহেক্সেন। ঠিক আছে, ওকে। সো এখানে কোনো নিউ স্টেরিওকেমিক্যাল ফিচার তুমি দেখতে পাবা না। সো এই ক্ষেত্রে কি বলছি আবার শব্দটা, নিউ স্টেরিওকেমিক্যাল ফিচার, অর্থাৎ স্টেরিওকেমিক্যালি এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোনো কিছু তুমি এখানে দেখতে পাবা না। সো এই ধরনের সিস্টেমকে তুমি সেপারেটলি কনসিডার করার দরকার নাই। ঠিক আছে, এই ধরনের সিস্টেমকে সেপারেটলি কনসিডার করার কোনো দরকার নাই। ঠিক আছে, এটা আমাদের স্টেরিওকেমিক্যালি খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। ওকে, আবারও বলছি, যদি দেখা যায় যে দুটি চাকরিক যৌগের মধ্যে কোনো কমন অ্যাটম না থাকে, কমন বন্ড না থাকে, তাহলে এটা স্টেরিওকেমিক্যালি এটা হলো বিরাট কোনো ফিচার আমাদের দেয় না। ঠিক আছে, সো তাদের স্টেরিওকেমিস্ট্রি আলাদা আলাদা ভাবে আমাদের বিবেচনা করার খুব একটা দরকার হয় না। ওকে, বাট যদি দুইটা চক্রের মধ্যে, দুটি চাকরিক যৌগের মধ্যে একটা অ্যাটম কমন থাকে, অ্যাটলিস্ট একটা কার্বন যদি কমন থাকে, তাহলে আমরা সেটাকে বলি স্পাইরেন সিস্টেম। কি বলি? স্পাইরেন সিস্টেম। মুখে বললে খুব একটা ক্লিয়ার না। তুমি এই পরের স্লাইডে এক্সাম্পল খেয়াল করো। এই যে এখানে চারটা স্পাইরো যৌগ আছে। ঠিক আছে, স্পাইরো, দেখো প্রত্যেকটা যৌগের নামের আগে স্পাইরো আছে। আবার বলছি, দুটি চক্রের মধ্যে যদি একটা অ্যাটম কমন থাকে, দুটি চক্রের মধ্যে যদি আমাদের একটা অ্যাটম কমন থাকে, ক্লিয়ার? আবার বলছি, দুটি চক্রের মধ্যে যদি আমাদের একটি অ্যাটম, অ্যাটলিস্ট একটি অ্যাটম কমন থাকে, তখন সেই ধরনের যৌগকে আমরা বলি স্পাইরো যৌগ। ওকে, স্পাইরেন, স্পাইরেন। আর এটার নামের প্রথমেই আমরা অ্যাড করি হলো স্পাইরো। ওকে, এদের নাম কি করে হয় খেয়াল করো। যেমন ধরো এই যে এর ওয়ান যে যৌগটা আছে, আমি যদি একটু অ্যানোটেট করি, খেয়াল করো, অ্যানোটেট করছি আমি। এই যে এটা হলো আমাদের এই যে 5 নাম্বার যে কার্বন, এটা হলো আমাদের কমন। হ্যাঁ, এটা কমন, আমি লিখে দিচ্ছি কমন, সি ও ও এন। হ্যাঁ, কমন। এই 5 নাম্বার কার্বনটা হলো আমাদের কমন। এটা সবাই বুঝতে পারছো কমন কি, এটা তো বুঝতেই পারছো। ওকে, এবার দেখো এটার বাম পাশে এই যে এইটুকের মধ্যে কিন্তু আমাদের হলো, এই যে বামে হলো এইটুকুর মধ্যে আমাদের কিন্তু 4টা কার্বন আছে। হ্যাঁ, এই যে এইটুকুর মধ্যে খেয়াল করো, এই যে গোল্লাটা দিলাম আমি, এখানে 4টা কার্বন, আর এই পাশে হলো আমাদের 2টা কার্বন, 6 এবং 7। এই পাশে হলো 1 2 3 4 5 হলো আমাদের কমন অ্যাটম, দুই চক্রের জন্য কমন অ্যাটম, যেটা যেমন সাইক্লোহেক্সাইল, সাইক্লোহেক্সেনে কোনো কিছু কমন ছিল না। সো কেমিস্ট্রি বিবেচনায় ওটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট কোনো ফিচার ক্যারি করে না। ঠিক আছে, ওকে। বাট
তুমি যদি স্পাইরো যৌগতে আসো, স্পাইরো যৌগ কখন আমরা বলবো যৌগটা স্পাইরো? যদি আমরা দেখতে পাই দুটি চাকরিক যৌগ লিঙ্ক হয়েছে, একে অপরের সাথে লেগেছে থ্রু আ সিঙ্গেল অ্যাটম, একটা কেন্দ্র দ্বারা, অর্থাৎ তাদের মধ্যে একটা কমন অ্যাটম আছে, সেটাকে আমরা বলবো স্পাইরো যৌগ। এই যে যেমন এটা আমাদের স্পাইরো, এটাতে দেখো স্পাইরো, এটাতে দেখো স্পাইরো, এখানে দেখো স্পাইরো, কারণ প্রত্যেকের মধ্যে একটা কমন অ্যাটম আছে। এই যে কমন অ্যাটম, এই যে এখানে কমন অ্যাটম, এই যে এখানে কমন অ্যাটম, 4 নম্বরটা। ওকে, তাহলে আমরা দেখবো কমন অ্যাটমের দুই পাশে ডানে এবং বামে কোন জায়গায় কার্বন কয়টা আছে, যে শিকলগুলো থাকবে, চক্রের বাকি যে অংশটুকু থাকবে সেখানে কয়টা কার্বন আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যৌগটাতে, একের এ যেটা স্পাইরো যৌগটাতে বামে আছে 4টি কার্বন, ডানে আছে 2টি কার্বন, 1 2 3 4 বামে, 6 7 হলো ডানে, 5 হলো কমন। ঠিক আছে, যেটা হলো বেশি সংখ্যায় থাকবে সেই সংখ্যাটাকে আগে উল্লেখ করতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে। তাহলে স্পাইরো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ফেলবো, 4 2, টোটাল কয় কার্বন? 7 কার্বন, এর জন্য হ্যাপটেন। ঠিক আছে, এই হলো আমাদের স্পাইরো যৌগের নামকরণ। ওকে, আচ্ছা তাহলে আবার বলছি, আমাদের কমন অ্যাটমটা কোথায় আছে সেটা দেখবো। তাহলে এটা হবে স্পাইরো যৌগ। বামে কয়টা কার্বন আছে, ডানে কয়টা কার্বন আছে সেটা দেখবো। যেদিকে কার্বন সংখ্যা বেশি সেটা আগে উল্লেখ করব, তারপর কম সংখ্যাটা, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে দেখবো টোটাল যৌগের মধ্যে কয়টা কার্বন আছে সেই অনুযায়ী এটার অ্যালকেন নাম করে দেবো। ঠিক আছে, হ্যাপটেন। ওকে, হয়ে গেল স্পাইরো 4 2 হ্যাপটেন। একইভাবে তুমি দেখো এটাতে হলো 6টা কার্বন আছে, তাহলে হবে হ্যাক্সেন, কি বলা হয়, 7টা কার্বন আছে। এই যে দেখো 7, 1 2 3 4 5 6 7, 4 হলো কমন। তাহলে বামে আছে 3টা, 1 2 3, এই যে 1 2 3, দেখেছো 1 2 3, ডানে আছে 3টা, 5 6 7, এই যে 5 6 7 আরো 3টা। তাহলে আমরা কি লিখবো? স্পাইরো 3 3 হ্যাপটেন। টোটাল হলো 7টা কার্বন। ঠিক আছে, আবার এখানে দেখো 7টা কার্বন আছে, সো হ্যাপটেন। বামে দেখো 4 5 6 7, 4টা কার্বন, ডানে দেখো 1 2, 2টা কার্বন। তাহলে আমরা কি লিখবো? স্পাইরো 2 4 হ্যাপটেন। এটা 4 টু হ্যাপটেন হবে। ঠিক আছে, স্পাইরো 4 টু হ্যাপটেন, এমন কোনো কথা নাই যে বামেরটা আগে লিখতে হবে। রুলটা কি? রুল হলো, এটা ভুল করেছে, রুল হলো তোমার যেই দিকে কার্বন সংখ্যা বেশি থাকবে সেটাই বলতে হবে, বাম ডান এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে তাকাও, দেখো 6 নাম্বারটা হলো কমন, 1 2 3 4 5, বামে 5টা, ডানেও 5টা। তাহলে আমরা কি লিখবো? স্পাইরো 5 5, টোটাল যেহেতু 11টা কার্বন, সো আমরা লিখবো আনডিকেন। হ্যাঁ, 11টা হলে আনডিকেন, 12টা হলে ডোডিকেন, এরকম বলতে হবে। ঠিক আছে, ওকে, আনডিকেন, আনডিকেন অ্যালকেন। 6 কার্বনের অ্যালকেন হেক্সেন, 7 কার্বনের অ্যালকেন হ্যাপটেন, 8 কার্বনের অ্যালকেন অক্টেন। ঠিক আছে, 9 কার্বনের অ্যালকেন নোনেন, 10 কার্বনের অ্যালকেন ডেকেন। ওকে, বাট স্পাইরো এবং নাম্বারটা থার্ড ব্র্যাকেটে থাকবে। যেদিকে কার্বন সংখ্যা বেশি সেটা আগে উল্লেখ করব, ডট, যেদিকে কার্বন সংখ্যা কম সেটা উল্লেখ করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে টোটাল কয়টা কার্বন আছে সেটা বলবো। এই হলো আমাদের স্পাইরো যৌগের নামকরণ। ঠিক আছে, এটুকু সবার কাছে ক্লিয়ার? নেক্সট আসো, আমরা চলে যাচ্ছি পরের স্লাইড। এখন আসো, এই যে আমরা যাচ্ছি, এটা হলো ব্রিজ সিস্টেম। ঠিক আছে, ব্রিজ সিস্টেম, আবার বলছি এটা হলো কি? ব্রিজ সিস্টেম। ব্রিজ সিস্টেম আর হলো তোমার ফিউজ সিস্টেম, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো নন অ্যাডজাসেন্ট অ্যাটমস আর কমন যদি হয়। যেমন ব্রিজ সিস্টেমের মধ্যে তুমি দেখো এখানে, এই যে ব্রিজ হলো আমাদের কোন কোন, ব্রিজ হলো কোন কোন কার্বন দিয়ে 1 এবং 3 নাম্বার কার্বনের মধ্যে। 1 আর 3 কিন্তু অ্যাডজাসেন্ট না। অ্যাডজাসেন্ট হলো কি? 1 এর অ্যাডজাসেন্ট কত? 2, 2 এর অ্যাডজাসেন্ট কত? 3। অ্যাডজাসেন্ট মানে হলো পাশাপাশি, পরবর্তীটা। 1 2 পাশাপাশি, 3 4 পাশাপাশি, 2 3 পাশাপাশি, 1 3 কিন্তু পাশাপাশি না। সো এটা অ্যাডজাসেন্ট বলা যাবে না। যদি নন অ্যাডজাসেন্ট অ্যাটমস আর কমন হয় তাহলে সেটা হবে ব্রিজ সিস্টেম। টাইটেলই দেওয়া আছে দেখো, হ্যাঁ, ব্রিজ আর হলো ফিউজড, এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করবো কি করে আমরা? আবার বলছি, যদি দুটি চাকরিক যৌগ একে অপরের সাথে ফিউজ হয়, লেগে যায়, হ্যাঁ, একে অপরের সাথে সংযুক্ত হয়, বাট দুইটা যে ব্রিজ যেটা হবে, ব্রিজে যদি পাশাপাশি কার্বন থাকে, 1 2 অথবা 5 6 অথবা 9 10 অথবা 7 8, এরকম পাশাপাশি যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলি হলো কি? ফিউজ সিস্টেম। আর যদি পাশাপাশি না হয়, ধরো 1 3 1 4, এই যে দেখো পরেরটাতে 1 4, আমি যদি করি, অ্যানোটেট করি, আসো, আচ্ছা এটাতে 1 3, এই হলো ব্রিজ, এই যে 1 3 ব্রিজ, এখানে দেখো 1 4 ব্রিজ, এখানে দেখো 1 7 ব্রিজ, এটা কখনোই পাশাপাশি না। হ্যাঁ, 1 6 ব্রিজ, তারপর হলো 1 5 ব্রিজ। হ্যাঁ, তাহলে এগুলো একটাও দেখছি আমরা নন অ্যাডজাসেন্ট, সবগুলাতেই নন অ্যাডজাসেন্ট। যদি নন অ্যাডজাসেন্ট হয় তাহলে আমরা সেটাকে বলি কি? সেটাকে আমরা বলি ব্রিজ সিস্টেম। ওকে, তাহলে এই ধরনের যৌগকে আমরা বলবো ব্রিজ সিস্টেম। কারণ কি?
দুটি চক্র একে অপরের সাথে সংযুক্ত হয়েছে, বাট ব্রিজে অ্যাডজাসেন্ট অ্যাটমস আর নট কমন। অ্যাডজাসেন্ট অ্যাটমস আর নট, ব্রিজের মধ্যে কমন অ্যাটম গুলোর মধ্যে অ্যাডজাসেন্ট অ্যাটম না, নন অ্যাডজাসেন্ট অ্যাটম। নন অ্যাডজাসেন্ট অ্যাটম যদি হয় তাহলে আমরা সেটাকে বলি ব্রিজ সিস্টেম। তাহলে এই যৌগগুলো হলো ব্রিজ সিস্টেম। আর নামকরণ আগের মতো স্পাইরাল মতোই, ভেরি ইজি। হ্যাঁ, নামকরণ স্পাইরাল মতোই, তোমরা পারবা। দেখবা কোন পাশে কয়টা কার্বন আছে, হ্যাঁ সেই সংখ্যাটা থার্ড ব্র্যাকেটে দিতে হবে, টোটাল কয়টা সেটা। যেমন দেখো প্রথম যৌগটা হলো একটা চাক্রিক বিউটেন আছে, বিউটাইল ক্লোরাইড, এখান থেকে 3 নাম্বার থেকে হাইড্রোজেনটা সরে ওখানে এক্স ঢুকেছে। এক্স এর জায়গায় এখানে যদি ক্লোরাইড বিবেচনা করো তাহলে তুমি দিবা ক্লোরাইড, আর যদি হ্যালোজেন বিবেচনা করো তাহলে দিবা হ্যালাইড। দেখতে হবে এখানে কি আছে। হ্যাঁ, যদি এখানে এক্স এর জায়গায় আমাদের ক্লোরাইড থাকে তাহলে আমরা বলবো বিউটাইল ক্লোরাইড। ওকে, এখানে ধরো আমি ক্লোরাইড দিলাম, যে ক্লোরিন দিলাম। ওকে, তাহলে বাইসাইক্লো কয়টা চক্র এখানে? 2টা চক্র। আচ্ছা, এটা বুঝবা কি করে? এখানে যে 2টা চক্র সেটাও তুমি বুঝবা কি করে? এটা ছবি দেখে অনেক সময় কিন্তু ক্লিয়ার হয় না যে এখানে কয়টা চক্র আছে। ঠিক আছে, সেই চক্র বোঝার একটা উপায় আছে। তুমি হলো কমপক্ষে কতটা বন্ধনকে ডিলিট করলে, মুছলে যৌগটা হলো মুক্ত শিকল, পদ্ম শিকল থেকে মুক্ত শিকল যৌগে রূপান্তরিত হতে হবে, তোমাকে সেটা বিবেচনা করতে হবে। ঠিক আছে, আবার বলছি, কমপক্ষে কয়টি বন্ধনকে ভাঙলে বা মুছলে এই বদ্ধ শিকল বা চাকরির যৌগটা হলো ওপেন চেইন যৌগে কনভার্ট হয়, সেই সংখ্যাটাই হলো অটোসাইক্লো। যেমন খেয়াল করো, এটাকে যদি আমি এখানে আঁকাই আলাদা করে, 1 2, দেখো 2 3, তারপরে হলো 3 4, 2 3 দিলাম। আবার আঁকাচ্ছি, এই সিরিয়াল ফলো করি আমি। ঠিক আছে, এটার মধ্যে খেয়াল করো কি করছি। এই যে 1 2 2 3 3 4 4 1। ওকে, এই যে হয়ে গেছে। এখন এখানে হলো আমাদের ব্রিজ। ওকে, এই আছে। ওকে, এখন খেয়াল করো, আমাকে কয়টা বন্ধন মুছলে এটা হলো চাকরিক যৌগে রূপান্তরিত হয় সেটা আমাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো, একদম এই যে মাঝখানে যেটা দিলাম ব্রিজ, সেটা আগে মুছে ফেলি। ধরো এটা আমি আগে মুছলাম, এই যে মুছে ফেলি। তাহলে এখনো কি চাকরিক যৌগে চাকরি থেকে মুক্ত শিকলে বা ওপেন চেইনে রূপান্তরিত হয়েছে? না, এখনো হয়নি। তাহলে আরেকটা বন্ধন ভাঙি আমরা, 4টার মধ্যে এখন যে কোনো একটা ভাঙি। চলে গেল এই 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 এই। ওকে, এখন আমরা করব কি, আমরা মুছবো, ইরেজ করব। ধরো যে কোনো একটা বন্ধনকে আমি ভাঙলাম, এই যে এটাকে ধরো আমি ভাঙলাম। এই যে এখন দেখো আমাদের এটা মুক্ত শিকল যৌগে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা যদি বাইসাইক্লো 110 বিউটাইল ক্লোরাইড, এইগুলো নামকরণ করতে হয় কিভাবে, 110 কিভাবে তুমি খেয়াল করো। 1 আর 3 হলো ব্রিজ, তাহলে 1 আর 3 এর বামে কয়টা কার্বন আছে? একটা কার্বন। 2, ডানে কয়টা কার্বন আছে? একটা কার্বন। 4। ওকে, আচ্ছা, আর ব্রিজের মধ্যে কয়টা কার্বন আছে? ব্রিজের মাঝখানে কি কোনো কার্বন আছে? নাই। সো ব্রিজের মধ্যে হলো 0। তাহলে বাম ডান এটাও আগের মতোই, তোমাকে যেই পাশে সংখ্যা বেশি থাকবে সেই সংখ্যাটা আগে উল্লেখ করতে হবে। তাহলে আমরা লিখবো বাইসাইক্লো 110 বিউটাইল ক্লোরাইড। টোটাল যৌগ হলো, টোটাল কার্বন হলো 4টা, এই জন্য বিউটাইল ক্লোরাইড। তাহলে আমরা কিভাবে নামকরণ করলাম? আমাদের দেখতে হবে যে আমাদের চক্রের মধ্যে ব্রিজটা কোথায় আছে। ব্রিজ আছে 1 আর 3 এর মধ্যে। সো আমরা দেখবো এর বামে ডানে কয়টা করে কার্বন আছে। বামে আছে দেখো 2 নাম্বার কার্বন, শুধু 2। 1 আর 3 এর বামে আছে 2, ডানে আছে 4, একটা একটা কার্বন। তাহলে বাইসাইক্লো কি করে বললাম? যেহেতু এই যৌগটাকে বন্ধন, 2টা বন্ধন ভেঙে মুক্ত শিকল যৌগে রূপান্তরিত করা যায়, এজন্য আমরা এটাকে বলছি বাইসাইক্লো। 3টা বন্ধন ভাঙা লাগলে ট্রাইসাইক্লো, 4টা ভাঙা লাগলে টেট্রাসাইক্লো। ওকে, আচ্ছা, তাহলে বাইসাইক্লো 110 বিউটাইল ক্লোরাইড। ঠিক আছে, ওকে। এক্স এর জায়গায় আমরা ক্লোরিন বিবেচনা করেছি, সেজন্য বিউটাইল ক্লোরাইড। অথবা তুমি যদি এরকমই থাকে তাহলে হ্যালাইড বলতে পারো, বিউটাইল হ্যালাইড। ওকে, তারপরে হলো দেখো পরেরটা যদি যাই, 1 আর 4 এর মধ্যে ব্রিজের মাঝখানে কোনো কার্বন নাই। 1 আর 4 নন অ্যাডজাসেন্ট অ্যাটম, সো এটা হলো ব্রিজ সিস্টেম। বামে 2টা কার্বন, ডানে একটা কার্বন, শুধু বামে হলো 2 এবং 3 নাম্বার কার্বন, 2টা, ডানে হলো শুধু 5। সো আমরা লিখবো, বামে লিখবো কি লিখবো এটা, এবং এটাও চাকরির যৌগ, আমরা এটাকেও মুক্ত শিকল যৌগে রূপান্তরিত করতে গেলে আমাদের 2টা বন্ধন ভাঙতে হয়, সেজন্য আমি এটাকে বলছি বাইসাইক্লো
বামে 2টা কার্বন সেজন্য 2, ডানে একটা কার্বন 5 নাম্বারটা সেজন্য 1, আর 1 আর 4 ব্রিজের মধ্যে কোনো কার্বন নাই সেজন্য 0, আর টোটাল 5টা কার্বন এই জন্য পেন্টেন। তাহলে এই যৌগটার নাম কি হবে? বাইসাইক্লো 210 পেন্টেন। ক্লিয়ার? ওকে, নেক্সট আসো আমরা যাই। এখানে ব্রিজ হলো 1 এবং 7 এর মধ্যে, এবং এখানে স্পাইরো তো বলবাই না, কারণ এখানে একটা কমন এটম না, কমন এটম হলো 2টা নন এডজাসেন্ট, এবং সেগুলো হলো নন এডজাসেন্ট 1 এবং 7। বামে আছে 8, 9, 10 3টা কার্বন, আর ডানে আছে 2, 3, 4, 5, 6 5টা কার্বন। ঠিক আছে, তাহলে আমরা আগে যে সংখ্যাটা বেশি সেটা আগে বলতে হবে। এটাও একটা বাইসাইক্লো যৌগ, কারণ 2টা বন্ধন ভাঙলে এটা ওপেন চেনে রূপান্তরিত হয়ে যায়। 1 আর 7 ভেঙে ফেলো, 1 আর 2 ভেঙে ফেলো। ঠিক আছে, তাহলে দেখবে এটা মুক্ত সফল হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বাইসাইক্লো বুঝলাম। ডানে আছে 5টা, তারপরে 3টা, 5, 3, 0। ডিকেন, টোটাল 10 কার্বন এই জন্য ডেকেন। একটু আগে বলেছি 10 কার্বন অ্যালকেনকে বলে ডেকেন। তাহলে বাইসাইক্লো 530 ডেকেন, এ হলো এটার নাম। ওকে, তারপরে নিচে আসো, খেয়াল করে 1 আর 2 আরো 2টা যৌগ আছে। ওকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আছে 7টা। টোটাল কয়টা কার্বন? 7টা কার্বন। 1 এবং 6 হলো ব্রিজ, যেটা নন অ্যাডজাসেন্ট। 1 এবং 6 একের পরে অবশ্যই 6 না, সো এটা নন অ্যাডজাসেন্ট। 1 এর পরে 2 হলে এটা অ্যাডজাসেন্ট হতো, তখন এটা ফিউজ রিং হতো। ব্রিজ আর ফিউজের মধ্যে ডিফারেন্স হলো এটাই, ব্রিজে হলো নন অ্যাডজাসেন্ট এটম গুলো হলো কমন, আর ফিউজে হলো অ্যাডজাসেন্ট এটম গুলো কমন। ঠিক আছে, একের সাথে যদি 2 হতো তাহলে এটা হলো ফিউজ হতো। এখন তো 1, 6। বামে আছে 2, 3, 4, 5। হ্যাঁ, এটা দেওয়া হয় নাই, 1, 2, 3 কখনই এখানে হবে না, নাম্বারিং ভুল, গুগল থেকে নেওয়া। ওরা যে দিয়েছে সে নাম্বার ভুল করেছে, আসলে এটা এরকম হবে। আমি লিখেই দিচ্ছি তোমাদেরকে, কি হবে সেভাবে লিখে দিচ্ছি। ওকে, খেয়াল করো। এটা 1 ঠিক আছে, এটা 2, এটা ঠিক আছে, এটা হবে 3, 4 ঠিক আছে, এটা হবে 5, এটা 6, 7, এবার ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 1 এবং 6 কমন in between the two ring compounds, so here 1 and 6 are non adjacent. Okay, এখানে 1 এবং 6 হলো নন অ্যাডজাসেন্ট, পাশাপাশি না। সো আমরা বলতে পারি এটা হলো ব্রিজ সিস্টেম। বামে কয়টা কার্বন আছে? 2, 3, 4, 5 4টা কার্বন। ডানে কয়টা কার্বন? শুধু একটাই কার্বন, 7 নাম্বার কার্বন। তাহলে 4.1 ডট 1 এবং 6 এর মাঝখানে কোনো কার্বন আছে? নাই, সো 0। আমরা এটাকে বলবো হ্যাপটেন। ঠিক আছে, 7 কার্বন টোটাল, সো এটা হবে বাইসাইক্লো 410 হ্যাপটেন। ওকে, নেক্সট আসো আমরা পরেরটা, যে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা নাম্বারিং ঠিক আছে। 1 and 5 are the common atom and they will behave like a bridge. ওকে, সো আমরা বলতে পারি এখানে 1, 5 হলো ব্রিজ, 1, 5 এর মাঝখানে কোনো কার্বন নাই, সো এটা হবে 0। আচ্ছা, তো তাকাও, আমাদের বামে কয়টা? 2, 3, 4 3টা, ডানে কয়টা? 6, 7 2টা, তাহলে 3, 2, আর ব্রিজের মাঝখানে কোনো কার্বন নাই, জন্য 0। টোটাল কার্বন কয়টা? 7টা, এই জন্য হবে হ্যাপটেন। এই হলো আমাদের ব্রিজ সিস্টেমের মধ্যে নামকরণ কি করে করতে হয় সেটা আমরা বলে দিলাম। ঠিক আছে, ওকে, এগুলো স্টেরিওকেমিস্টিক্যালি ইম্পর্টেন্ট, সো এগুলো আর স্টেরিওকেমিস্ট্রি আমরা পড়বো, বাট আজকে আমাদের কাছে ইম্পর্টেন্ট হলো ফিউজ রিং সিস্টেম। আমাদের আলোচনার বিষয় হলো ফিউজ রিং সিস্টেম, বাট ব্রিজ রিং এবং ফিউজ রিং খুবই কাছাকাছি, সো তোমাকে সেটা সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে, সেভাবে কিভাবে নামকরণ করা সেটা বুঝতে হবে। তাহলে যদি নাম্বারিং করি আমরা কার্বন, সেই নাম্বারিং এর দিক দিয়ে যদি দেখা যায় নন অ্যাডজাসেন্ট অ্যাটমস আর কমন, দেন দে উইল বি কল্ড ব্রিজ সিস্টেম কম্পাউন্ডস। ওকে, এটা হলো ব্রিজ সিস্টেম কম্পাউন্ড। এরপরে আমরা চলো পরের স্লাইডে যাই, যেখানে আমরা ফিউজ রিং দেখবো। ওকে, আমরা এখানে একটা ফিউজ রিং এ যাই, এই যে খেয়াল করো, এইটা হলো ফিউজ রিং। ঠিক আছে, ওকে, কি করে ফিউজ রিং হলো? আমি যদি আরেকটা স্লাইডে যাই, এই যে দেখো আমি হাত দিয়ে একটা আঁকিয়েছি, ওইটাই দেখিয়েছি। এই যে 2টা সাইক্লোহেক্সেন একে অপরের সাথে ফিউজ হয়েছে, বিগলিত হয়েছে, তাপ দিয়ে আমরা একে অপরের সাথে লাগিয়ে দিয়েছি 2টা সাইক্লোহেক্সেনকে। ঠিক আছে, ওকে, এই যে লাগালাম, লাগানোর পর যদি আমরা নাম্বারিং করি, খেয়াল করো আমরা নাম্বারিং করেছি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এই যে 9 এবং 10, দেখো
কমন অ্যাটম 9 এবং 10, তাহলে দে আর অ্যাডজাসেন্ট। 9 এন্ড 10 হলো অ্যাডজাসেন্ট, ঠিক আছে। তাহলে আমরা যে সাইক্লোহেক্সেন লিখলাম ট্রান্সডেকালিন, দুইটা সাইক্লোহেক্সেন চক্রকে যখন আমরা লাগাবো, দুইটা ইকুটোরিয়াল অবস্থান দিয়ে যখন এদেরকে একে অপরের সাথে লাগিয়ে দিব, হ্যাঁ, লাগিয়ে দিয়ে যখন আমরা নাম্বারিং করবো তখন দেখতে পাচ্ছি 9 এবং 10 আর অ্যাডজাসেন্ট এবং দে আর দ্য কমন অ্যাটম। একটা বন্ড কমন, একটা বন্ধন কমন, ঠিক আছে। সেই বন্ধনটা 9 এবং 10 নং কার্বনের মধ্যে। তাহলে দেখো দে আর অ্যাডজাসেন্ট অ্যাটম এন্ড দে আর কমন। সো এই ধরনের রিং গুলোকে, রিং যৌগগুলোকে আমরা বলবো ফিউজড রিং সিস্টেম। ডেকালিন এর মধ্যে একটা, ঠিক আছে। এখন ডেকালিন দুটো হতে পারে, সেটা স্টেরিওকেমিস্ট্রির উপর ডিপেন্ড করে। সিস ডেকালিন, ট্রান্স ডেকালিন, তোমরা সিস ট্রান্স জানো। যদি দুইটা বড় গ্রুপ একই দিকে থাকে, জিওমেট্রিক্যাল আইসোমার, হ্যাঁ, যদি দুইটা বড় গ্রুপ একই দিকে থাকে তাহলে আমরা সেটাকে বলি সিস। আর যদি দুটো বড় গ্রুপ পরস্পরের বিপরীত দিকে থাকে তাহলে তুমি বলতে পারো ট্রান্স। তাহলে ডেকালিনও এরকম সিস ডেকালিন, সরি ট্রান্সডেকালিন হতে পারে। সিস ডেকালিনে হলো একটা বন্ধন অ্যাক্সিয়াল দিয়ে আর একটা বন্ধন ইকুইটোরিয়াল দিয়ে ফিক্স হয়, হ্যাঁ, ফিক্স হয়। 4টা কার্বন, দুইটা যে 9 এবং 10 নম্বর কার্বনের সঙ্গে আরো 4টা কার্বন দুই পাশ থেকে ফিক্স হচ্ছে। চারটা করে কার্বন, CH2 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 CH2, এরকম 4টা CH2 গ্রুপ একটা সাইড দিয়ে হলো 9 নম্বর কার্বনের সঙ্গে দেখা যাচ্ছে। সিস ডেকালিন যদি তুমি বিবেচনা করো, আমি যদি একটু অ্যানোটেট করে দেই তাহলে ভালো বুঝতে পারবা। সিস ডেকালিন যদি তুমি বিবেচনা করো তাহলে একটা অ্যাক্সিয়াল দিয়ে, ট্রান্সডেকালিন বিবেচনা করলে সেটা হলো একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল দিয়ে, আর ট্রান্সডেকালিনে দুইটাই ইকুইটোরিয়াল দিয়ে, ঠিক আছে। এভাবে হলো সিস এবং ট্রান্সডেকালিন সৃষ্টি হয়। তাহলে আমরা কি দেখলাম? ফিউজ রিং সিস্টেমে হলো যে কমন একটা বন্ধন থাকবে বা কমন কমপক্ষে দুটি পরমাণু থাকবে, এই দুই পরমাণু হবে অ্যাডজাসেন্ট অ্যাটম। কমন অ্যাটমস আর অ্যাডজাসেন্ট, তাহলে আমরা এটাকে ফিউজ রিং সিস্টেম বলবো। তাহলে ফিউজ রিং কি, এটা ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা হলো বেয়ার যে স্ট্রাকচার সেটা দিয়ে হলো আমরা এখন এই যেটা দেখছো, দেখো লিখেই আছে সিস ট্রান্সডেকালিন ফিউজ রিং সিস্টেম এবং অ্যাডজাসেন্ট অ্যাটমস আর কমন। এই ক্ষেত্রে অ্যাডজাসেন্ট অ্যাটম গুলো কি হবে? কমন হবে। ওকে, এখন খেয়াল করো এই যে এই স্ট্রাকচারটাকে আমরা বলি বেয়ার স্ট্রাকচার। মিডিলে যেটা আমরা যদি একটু লিখি, এই যে এটাকে আমরা বলি হলো বেয়ার স্ট্রাকচার। এই যে এটা, হ্যাঁ, এটা হলো কি বেয়ার স্ট্রাকচার। এই যে এটা বেয়ার স্ট্রাকচার, BAYER। তাহলে এটাকে আমরা বলি বেয়ার স্ট্রাকচার, এটা হলো চেয়ার স্ট্রাকচার, CHAIR। ওকে, তাহলে বেয়ার স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি, দেখো খেয়াল করো, দুইটা হাইড্রোজেনকে সলিড লাইন দেওয়া আছে। দুইটা হাইড্রোজেন যখন সলিড লাইন থাকে তাহলে তোমাকে বুঝতে হবে দুইটা হাইড্রোজেন একই দিকে আছে, ঠিক আছে। একটা প্লেন তল কল্পনা করে ধরো, একটা পেপার, এই পেপারের উপরের দিকে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা যেহেতু একই দিকে আছে সো এটা হবে সিস ডেকালিন। আর ট্রান্স ডেকালিনে তোমরা তাকাও বেয়ার স্ট্রাকচার দিয়ে যেটা আছে, দেখো একটা আছে ড্যাশ 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 নিচের হাইড্রোজেনটা, আর উপরের হাইড্রোজেনটা সলিড লাইন। যেটা সলিড লাইন সেটা হলো উপরে, ভিউয়ারের উপরে, ধরো প্লেন পেপারের উপরে একটা কাগজ আমরা নিয়েছি ধরো টেবিলের উপর, কাগজের উপরে একটা হাইড্রোজেন, নিচে আরেকটা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন কেন এখানে আমরা শো করলাম? আসলে এই যে দুইটা সাইক্লোহেক্সেন যখন সংযুক্ত হয়, বিগলিত হয়ে একে অপরের সাথে লেগে যায়, তখন আমরা একটু আগে দেখেছি 9 এবং 10 নম্বর কার্বনটা হলো কমন। ওকে ফাইন, এই 9 এবং 10 নম্বর কার্বনের সঙ্গে তুমি যে কোনো কার্বনে 9 নম্বর কার্বনটা যদি বিবেচনা করো, ধরো নিচেরটা 9 উপরেরটা 10, ঠিক আছে। তাহলে নিচের কার্বনের সঙ্গে 4টা CH2 গ্রুপ, CH2 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 CH2, বামে দেখো 4টা কার্বন, আবার ডানেও যদি তাকাও ডানেও 4টা কার্বন, CH2 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 যুক্ত আছে। তাহলে যে কোনো একটাকে তুমি ধরো হলো মূল সাইক্লোহেক্সেন, বাকিটাকে ধরো প্রতিস্থাপক, ঠিক আছে। তাহলে খেয়াল করো 9 এবং 10, ধরো আমি এই চক্রটাকে ধরলাম, এই যে এ চক্র, হ্যাঁ, ওকে, আর এই চক্রটাকে ধরলাম আমি বি চক্র, এরকম বিবেচনা করো। ওকে, তাহলে এই চক্রটা হলো ধরো মূল চক্র। তাহলে এই চক্রের সঙ্গে এখান দিয়ে দেখা যাচ্ছে এই যে এই বাম পাশ দিয়ে নিচে বাম পাশে 1 2 3 4, 4টা CH2 যুক্ত আর একটা হাইড্রোজেন, ঠিক আছে। আবার এটা ধরো 9 নম্বর কার্বন, হ্যাঁ, 9 নম্বর কার্বন দিয়ে, ওকে, এটা নাম্বার 9 কার্বন, আর এটা ধরো নাম্বার 10 কার্বন, নাম্বার 10 কার্বন। ওকে, তাহলে 10 নম্বর কার্বন দিয়ে তুমি যদি তাকাও, এখানে দেখো একটা হাইড্রোজেন আর 4টা CH2 গ্রুপ যুক্ত আছে, তাই না? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর কার্বন এবং 9 নম্বর কার্বন, এই দুই কার্বনের সঙ্গে
একটা করে হাইড্রোজেন আর 4টা করে CH2 গ্রুপ যুক্ত আছে। হ্যাঁ, 4টা CH2 মিলে আবার একটা গ্রুপ, এভাবে বিবেচনা করতে পারি আমরা। ওকে, তাহলে এটাকে আমরা সিস্টেন্স বোঝানো, যেহেতু এটা হলো চাকরিক যৌগ, আমরা জানি চাকরিক যৌগে মুক্ত ঘূর্ণন সম্ভব না, এরা জিওমেট্রিক্যাল সমান আইসোমারিজম প্রদর্শন করতে পারে, সিস্টেন্স সমানও গঠন করতে পারে। ওকে, তাহলে আমরা যদি ধরি এখানে কার্বনটা আছে, খেয়াল করো কার্বনটা আছে ধরো অ্যাক্সিয়াল পজিশন দিয়ে, হ্যাঁ, প্লেনের উপর ঠিক খাড়াভাবে যুক্ত আছে। ওকে, তাহলে 9 নম্বর কার্বনে যদি ইকুইটোরিয়াল দিয়ে থাকে পাশে দিয়ে, 10 নম্বর কার্বনে যদি সেটা অ্যাক্সিয়াল হয়, যে পাশাপাশি যদি অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল, খেয়াল করো তো এই যে হাইড্রোজেনটা হলো ইকুইটোরিয়াল, খেয়াল করো কার্বন আছে ইকুইটোরিয়ালে অ্যাক্সিয়ালে, এই যে 9 ধরো এটা হলো 10, এটা 10 আর এটা ধরো 9 কার্বন, হ্যাঁ 9 নম্বর কার্বন। ওকে, তাহলে 9 নম্বর কার্বনে আমরা দেখতে পাচ্ছি হলো হাইড্রোজেন আছে অ্যাক্সিয়ালে, ঠিক আছে, হাইড্রোজেন আছে কিসে, অ্যাক্সিয়ালে, ভুল লিখেছি আমি, এটা হবে, এটা হবে, ঠিক করে দিই আমি, দাঁড়াও, এই যে এই হাইড্রোজেনটা হলো অ্যাক্সিয়ালে, তাহলে এটা লিখবো আমরা এ, আর এই হাইড্রোজেনটা হলো ইকুইটোরিয়ালে, এটা লিখবো আমরা ই, এই যে এটা ই ইকুইটোরিয়াল, আমি আবার লিখছি এটা ইকুইটোরিয়াল। ওকে, আর এটা হলো অ্যাক্সিয়াল হাইড্রোজেন। ওকে, অ্যাক্সিয়াল হাইড্রোজেন, তাহলে আমরা দেখছি 10 নম্বর হাইড্রোজেন হলো ইকুইটোরিয়াল, সো 10 নম্বর হাইড্রোজেন যদি ইকুইটোরিয়াল, কার্বন হবে কি অ্যাক্সিয়াল, এখানে কার্বনটা হবে অ্যাক্সিয়াল, কার্বন হবে এ। আর 9 নম্বরে দেখো, 10 নম্বরে হলো হাইড্রোজেনটা আছে অ্যাক্সিয়াল, সো কার্বন হবে ইকুইটোরিয়াল। ওকে, এই যে এটা লিখলাম ইকুইটোরিয়াল। আচ্ছা, ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, এই যে ধরো এ এবং বি দুইটা সাইক্লোহেক্সেন, এ ধরো আমাদের মূল সাইক্লোহেক্সেন, বি ধরো এটা সাবস্টিটিউয়েন্ট প্রতিস্থাপক। আমরা জানি সাইক্লোহেক্সেনের প্রত্যেকটা কার্বনের সঙ্গে 2টি করে হাইড্রোজেন থাকে। এখন এই যে 10 নম্বর হাইড্রোজেন থেকে 10 নম্বর কার্বনে 2টা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন সরে এখানে ধরো 4টা CH2 গ্রুপ ঢুকেছে, 9 নম্বরও সেম, একটা হাইড্রোজেন সরে 4টা CH2 গ্রুপ যুক্ত হয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বলতে পারি, যদি আমি ধরে নেই যে 9 নম্বর কার্বনটা হলো ধরো অ্যাক্সিয়াল দিয়ে যুক্ত হয়েছে, 9 নম্বর কার্বনের সঙ্গে বাকি যে CH2 গ্রুপ 4টা যুক্ত হয়েছে অ্যাক্সিয়াল দিয়ে, তাহলে হাইড্রোজেনটা থাকবে ইকুইটোরিয়ালে, এই যে হাইড্রোজেনটা ইকুইটোরিয়াল হাইড্রোজেন, ঠিক আছে। আর 9 নম্বরটা যেহেতু ইকুইটোরিয়াল হাইড্রোজেন, 10 নম্বরটা হবে অ্যাক্সিয়াল হাইড্রোজেন, ঠিক আছে, হলো। তাহলে আমরা শিখেছি সাইক্লোহেক্সেনের যে আগে যে চেয়ার কনফরমেশন যেগুলো শিখেছি, ওখানে দেখেছি পাশাপাশি 2টি কার্বনে যদি একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল হয়, তাহলে সেটা হয় সিস কাঠামো। সো আমরা বলতে পারি উপরের কাঠামোটা হলো আমাদের সিস কাঠামো। আমরা এগুলো সব মুছে ফেললাম, এই তাহলে আমরা বলতে পারি এটা হলো সিস কাঠামো। তোমরা এই লালটা একটু, আমি একটু চেঞ্জ করে দিই, এটা ভুল আছে, আসলে সত্যিকার অর্থে কেমন হবে সেটা বলে দিচ্ছি, আসো। ওকে, আমি শেয়ারটা ক্যান্সেল করে আগে এটাকে ঠিক করে দিই, আর নাহলে কনফিউশনে পড়ে যাওয়া। ওকে, এই যে এই জায়গাটায় এটা হবে অ্যাক্সিয়াল, এটা হবে ইকুইটোরিয়াল, হ্যাঁ, আর এখানে এটা হবে ইকুইটোরিয়াল, আর এটা হবে অ্যাক্সিয়াল। ইয়েস, এবার ঠিক হয়ে গেছে আমাদের। আমরা এখন তোমাদেরকে এটা সঠিকটা আমি দেখাচ্ছি। ওকে, ফাইন। শেয়ার দিয়ে দিচ্ছি, আমি কালেকশন করে দিয়েছি। এবার বিগ স্ক্রিনে আমরা চলে যাই। এই যে আমরা বিগ স্ক্রিনে চলে আসছি, আসো। ওকে, এটাই বলছি আমরা। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের কাছে ক্লিয়ার। দেখো এখন হলো কারেক্টেড ফর্মটা তুমি পেয়েছো, অ্যানোটেট করে আসি। তাহলে এই হাইড্রোজেনটা, এই যে আমি যদি এটাকে ধরি 9, ধরো এটা ধরো আমাদের 9 নম্বর কার্বন, আর এটা ধরো আমাদের 10 নম্বর কার্বন,
তাহলে খেয়াল করো 9 নাম্বার কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন আছে সেটা হলো ইকুটোরিয়াল, 10 নাম্বার কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন সেটা হলো অ্যাক্সিয়াল। ওকে, হাইড্রোজেন যদি 9 যদি হাইড্রোজেন ইকুটোরিয়ালে হয় কার্বন হবে অ্যাক্সিয়ালে, যে দেখো বাম ডানে আমি লিখে দিয়েছি, ডানে লিখে দিয়েছি অ্যাক্সিয়ালে, এই যে এটা তাকাও, ঠিক আছে। আবার 10 যদি হাইড্রোজেন হয় অ্যাক্সিয়াল, কার্বন হবে ইকুটোরিয়াল, ঠিক আছে, সেটাই হয়েছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে সিস ডেকালিনে একটা হাইড্রোজেন হলো, একটা হাইড্রোজেন সিস ডেকালিনে আমরা দেখছি কি সিস ডেকালিনে একটা হাইড্রোজেন অ্যাক্সিয়ালে, একটা হাইড্রোজেন ইকুটোরিয়ালে, ঠিক আছে, এরকম। ওকে, বাট দুইটা হলো একই দিকে আছে, দুইটা একই দিকে আছে। এটা রং একে আঁকিয়ে দিয়েছে, দেখো দুইটা একই দিকে আছে, দুইটা একই দিকে থাকলে আমরা বলতে পারি কি সেটা, এটা সিস ডেকালিন, দুইটা হাইড্রোজেন এবং যে সিস ডেকালিনে দুইটা হাইড্রোজেন যদি, এই যে এটা যখন আমরা আমাদেরকে যখন ইতে প্রকাশ করবে, আমরা যখন বেয়ারটা দেখবো, বেয়ার স্ট্রাকচার যেটা একটু আগে লিখেছি, বেয়ার স্ট্রাকচারে দুইটা হাইড্রোজেন দেখো একই দিকে আছে, উপরের দিকে আছে। সলিড লাইন মানে ভিউয়ারের দিকে আছে, উপরের দিকে আছে, উপরের দিকে যদি থাকে তাহলে আমরা সেটাকে বলি সিস ডেকালিন, ঠিক আছে। ওকে, আর এই যে ট্রান্স ডেকালিন, দেখো ট্রান্স ডেকালিনে হলো দুইটা স্ট্রাকচারের মধ্যে দুইটা যে কার্বন 9-10 যে কার্বন আছে, এই 9-10 নম্বর কার্বনের হাইড্রোজেন দুইটা অপোজিটে আছে। যদি হাইড্রোজেন দুইটা অপোজিটে থাকে তাহলে আমরা সেটাকে বলি ট্রান্স ডেকালিন। হ্যাঁ, হাইড্রোজেন যদি অপোজিটে থাকে তাহলে কার্বন গুলো অপোজিটে আছে, বড় বড় গ্রুপগুলো, শুধু হাইড্রোজেন দেখেই তুমি বলে দিতে পারো এটাকে সিস নাকি ট্রান্স। ওকে, আচ্ছা, এখন আসো তুমি যখন চেয়ার কনফরমেশন দ্বারা এদেরকে ফিউজ করবা, এই যে চেয়ার দ্বারা, তখন দেখো চেয়ার কনফরমেশন দ্বারা ফিউজ করলে তখন তুমি পাবা হলো, খেয়াল করো এই যে এই ট্রান্সে দেখা যাচ্ছে কি, যদি পাশাপাশি কার্বনে দুইটা যদি অ্যাক্সিয়াল থাকে, আমরা জানি পাশাপাশি কার্বনে দুইটা, যখন আমরা আগে সাইক্লোহেক্সেন পড়ার সময় এটা দেখতে পেয়েছি, পাশাপাশি কার্বনে দুইটা হাইড্রোজেন যদি অ্যাক্সিয়ালে থাকে তাহলে দেখো দুইটা অপোজিটে, এই যে অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল দুইটা যদি অপোজিটে থাকে তখন আমরা একে বলি ট্রান্স সমাণু। হ্যাঁ, এই যে ট্রান্স সমাণু, দেখো এই যে এটা আর এটা কিন্তু একই জিনিস মিন করে। হ্যাঁ, এটা আর হলো এই যে এটা, এটার এটা একই জিনিস মিন করে। এটা হলো কেলসির বই থেকে নেওয়া, এগুলো পাবা তোমরা কেলসির বইতে। ওকে, তাহলে দেখো এই যে দুইটা হাইড্রোজেন পাশাপাশি 9-10 নম্বর কার্বনের দুইটা হাইড্রোজেন পাশাপাশি আছে অ্যাডজাসেন্ট, এবং এরা হলো দুইটাই অ্যাক্সিয়াল, তাহলে একটা উপরের দিকে একটা নিচের দিকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে হলে আমরা জানি কি ট্রান্স। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম এই যে যে ট্রান্স কাঠামোতে ট্রান্স ডেকালিনে দুইটা বড় বড় গ্রুপ সিএসটি, সিএস2, 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 যে চারটা কার্বনের যে বড় বড় গ্রুপ, এগুলো হলো একই দিকে থাকে, ঠিক আছে। অ্যাক্সিয়াল হাইড্রোজেন গুলো অ্যাক্সিয়াল, কার্বন গুলো ইকুটোরিয়াল। হ্যাঁ, এই যে কার্বন গুলো ইকুটোরিয়াল। আবার এখানে দেখো সিস ট্রান্স সমানুদে পাশাপাশি কার্বনে একটা যদি অ্যাক্সিয়াল হয় একটা ইকুটোরিয়াল হয়, আমরা এগুলো আগে লেকচার গুলোতে পড়ে আসছি, যারা আজকে নতুন তারা আগের ভিডিও গুলো দেখবা। হ্যাঁ, তাহলে হাইড্রোজেন যদি অ্যাক্সিয়ালে হয় কার্বন হবে ইকুটোরিয়াল, এই যে দিয়েছি, আর এখানে হাইড্রোজেন যদি হয় ইকুটোরিয়াল, কার্বন হবে অ্যাক্সিয়াল, ঠিক আছে, এটা দিয়েছি। তাহলে আমরা দেখতে পেলাম এটা হলো সিস ডেকালিন আর এটা হলো ট্রান্স ডেকালিন। এখন তোমার পরীক্ষায় কোশ্চেন আসে সিস ট্রান্স ডেকালিন শিখালাম, Transdecaline is more stable than cisdecaline. Why? You have to explain it. যে transdecaline কেন cisdecaline চেয়ে স্টেবিলিটি বেশি, ঠিক আছে। এটার কারণ হলো দুইটা, আমরা জানি যে কাঠামোগুলো স্টেবিলিটি বেশি সেগুলো সাধারণত রিজিড হয়, দৃঢ় হয়, ঠিক আছে। ওকে, আবার বলছি, যে কাঠামোগুলো স্টেবিলিটি বেশি এগুলা সাধারণত রিজিড হয়, দৃঢ় হয়, টাফ হয়, ঠিক আছে, এগুলা সহজে ইন্টারকনভার্টেবল না, ঠিক আছে। ওকে, তাহলে খেয়াল করো আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটা কার্বন হলো ইকুটোরিয়াল অবস্থান দিয়ে যুক্ত হয়েছে, কোন অবস্থান দিয়ে, ইকুটোরিয়াল অবস্থান দিয়ে। হ্যাঁ, এই যে ট্রান্সডেকালিনে দুইটা কার্বনে ইকুটোরিয়াল অবস্থান দিয়ে যুক্ত হয়েছে, খেয়াল করো ইকুটোরিয়াল ইকুটোরিয়াল। তাহলে তুমি যদি ওকে ভেঙ্গে ফেলো, তুমি যদি ওকে ভেঙে ফেলো, অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল দুইটা তো অপোজিটে রিং এ লেগে আছে, তাহলে তুমি যদি এটাকে টোকা দাও, হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি আগে শিখেছি, আগের লেকচার গুলোতে বলেছি, আমরা যদি ইকুটোরিয়াল ইকুটোরিয়াল কে ফ্লিপ করি তাহলে সেটা হয়ে যায় অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল, ঠিক আছে। ওকে, তাহলে দুইটা কার্বন ট্রান্সডেকালিনে যে যুক্ত আছে এগুলো অ্যাক্সিয়ালে থেকে জোড়া লাগা সম্ভব না, দেখো দুইটা পরস্পর বিপরীত দিকে আছে, এভাবে জোড়া লাগা সম্ভব না, ঠিক আছে। বরঞ্চ এরা যদি ইকুটোরিয়াল ইকুটোরিয়াল দিয়ে সংযুক্ত হয় তাহলে দুইটা চক্র ফিউজ হতে পারে। আর সিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অ্যাক্সিয়াল একটা ইকুটোরিয়াল। তাহলে আমি যদি ফ্লিপ করি, ধরো এখন দেখতে পাচ্ছি যে বামের স্ট্রাকচারটা তাকাও, 9 নাম্বার কার্বনটায় হাইড্রোজেন আছে ইকুটোরিয়াল, 10 নাম্বার কার্বনে হাইড্রোজেন আছে অ্যাক্সিয়াল। তুমি যদি ফ্লিপ করো এটা জাস্ট উল্টে যাবে, তখন 9 হয়ে যাবে অ্যাক্সিয়াল, 10 হয়ে যাবে ইকুটোরিয়াল হাইড্রোজেন। তাহলে ঘটনা কিন্তু একই থাকছে। তাহলে আমরা কি দেখলাম, আবার বলছি, তুমি যদি সিস ডেকালিনকে ফ্লিপ করো
তাহলে 9 এবং 10 কার্বন অবস্থান চেঞ্জ করবে, বাট এদের মধ্যে একটা অ্যাক্সিয়াল একটা ইকুটোরিয়াল অবস্থান এটা কিন্তু চেঞ্জ হবে না, একটা অ্যাক্সিয়াল একটা ইকুটোরিয়াল হবে। এখন ধরো 9 হাইড্রোজেন আছে ইকুটোরিয়ালে, 10 হাইড্রোজেন আছে অ্যাক্সিয়ালে, তুমি যদি ফ্লিপ করো যোগটা উল্টে যাবে, উল্টে গেলে এটা কি হয়ে যাবে, 9টা হবে অ্যাক্সিয়াল, 10 হাইড্রোজেনটা হয়ে যাবে ইকুটোরিয়াল, জাস্ট এইটুকুই। বাট এদের যে ফিউজড হয়েছে সেই ফিউজের মধ্যে যে একটা অ্যাক্সিয়াল একটা ইকুটোরিয়াল এটা ঠিক থাকবে, তাহলে আমরা বলতে পারি সিস ডেকালিনকে ফ্লিপ করা যায়, ফলে অন্য কাঠামোতে রূপান্তরিত হয়। কিন্তু ট্রান্স ডেকালিনকে ফ্লিপ করে অন্য কাঠামো সিস ডেকালিন পাওয়া সম্ভব, অন্য একটা কাঠামো পাওয়া, অন্য স্ট্রাকচার পাওয়া, ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাওয়া সম্ভব নয়। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি সিস ডেকালিন হলো ফ্লেক্সিবল, যেটা হলো ফ্লেক্সিবল সেটা স্টেবিলিটি কম, এই একটা কারণ। হ্যাঁ, আর যেটা হলো রিজিড, যেমন ট্রান্সডেকালিনকে তুমি যদি স্প্লিট করো এটা ভেঙে যেতে হবে। হ্যাঁ, এটা তুমি ইকুইটোরিয়াল ট্রান্স পাওয়া সম্ভব না, এটা ওইভাবে আমরা রূপান্তরিত করতে পারি না। তাহলে আমরা কি বলতে পারি, সিস ডেকালিন হলো ফ্লেক্সিবল, এটা ফ্লেক্সিবল, আমরা লিখে ফেলি ফ্লেক্সিবল, FLEXIBLE IBLE, তাহলে আমরা লিখলাম সিস ডেকালিন ফ্লেক্সিবল আর ট্রান্সডেকালিন রিজিড। ওকে, আমরা লিখে ফেলি RIGID। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা রিজিড। হ্যাঁ, ওকে, যেটা রিজিড সেটার স্টেবিলিটি বেশি। তাহলে দুইটা কারণ মূলত, একটা হলো ফ্লেক্সিবিলিটি আছে কিনা, সিস ডেকালিনের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, আমরা যদি সেখানে যাই আর দেখাবো পরের স্লাইডটাতে, দাঁড়াও। আর ট্রান্স ডেকালিন হলো আমাদের রিজিড, যেটা রিজিড সেটার স্টেবিলিটি বেশি। তাহলে এই একটা কারণ, একটা বললাম ফ্লেক্সিবল এবং রিজিড, এটা দিয়ে আমরা এক্সপ্লেন করলাম। এখন এটা একটু আমরা দেখে আসি, আসো। এই যে দেখো, হ্যাঁ, এটা ক্যালসির বইতে পাবা, টু অ্যানসোমারিক কনফরমেশনস। এই যে সিস ডেকালিনকে তুমি যদি ফ্লিপ করো, এই যে ফ্লিপ করো, তাহলে এটা হলো একটা সিস ডেকালিন, ঠিক আছে। এই যে পাশাপাশি, আমরা জানি পাশাপাশি পাশাপাশি কার্বনে যদি একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল হয় সেটা হলো সিস। এই যে এরা সংযুক্ত হয়েছে সিসের মাধ্যমে, এটা হলো অ্যাক্সিয়াল, এই যে এই বন্ধনটা হলো অ্যাক্সিয়াল, জানোই এটা, একটু আগে বলেছি। এই যে এই বন্ধনটা যুক্ত হয়েছে, এটা হলো একটা অ্যাক্সিয়াল পজিশন, এটা অ্যাক্সিয়াল, আর এটা হলো ইকুইটোরিয়াল। ওকে, এই যে ইকুইটোরিয়াল, তাহলে দেখো একটা অ্যাক্সিয়াল কার্বন একটা ইকুইটোরিয়াল কার্বন, এটা দিয়ে ওরা সংযুক্ত হয়েছে, সো এটা সিস, অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল হলো সিস, একটু আগে বলেছি। এখন এটাকে যদি ফ্লিপ করো, দেখো কি হয়েছে। এখন দেখো কি হয়েছে, এখন দেখো এই যেটা ছিল কি, এই যে এটা ছিল উপরে কি ছিল, এখানে অ্যাক্সিয়াল, এটা দেখো এখন হয়ে গেছে ইকুইটোরিয়াল, এই যে এটা ইকুইটোরিয়াল হয়ে গেছে, হ্যাঁ, আর এটা হয়ে গেছে অ্যাক্সিয়াল, এই যে এই কার্বন হয়ে গেছে অ্যাক্সিয়াল, দেখো চেঞ্জ হয়ে গেছে, উপরে ছিল এ নিচে ছিল ই, এখন উপরে ই নিচে অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল। বাট আমাদের দুইটাই কিন্তু সিস ডেকালিন। হ্যাঁ, এই বামেরটাও সিস ডেকালিন, ডানেরটাও সিস ডেকালিন, কারণ কি একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল। বা ট্রান্সডেকালিনকে রিজিড কনফরমেশন, এই যে দেখো ট্রান্সডেকালিন হ্যাজ এ ইউনিক রিজিড কনফরমেশন, সো ইন্টারকনভার্টেবল ইজ নট পসিবল। এই যে দেখো বলে দিয়েছে ইন্টারকনভার্টেবল ইজ নট পসিবল, ইট উড আদারওয়াইজ হ্যাভ হাই স্ট্রেন্থ সিস্টেম, ঠিক আছে, আদারওয়াইজ ইট উইল বি হাই স্ট্রেন্থ সিস্টেম, এই জন্য ওখানে যাবে না, ঠিক আছে। অ্যাক্সিয়াল যদি বড় গ্রুপ অ্যাক্সিয়ালে থাকে, ওখানে বিকর্ষণ অনেক বেড়ে যায়, এগুলো আগের লেকচারগুলোতে আমরা কমপ্লিট করেছি, ঠিক আছে। এই 2 নম্বর কারণ হলো, আমরা আসো যাই 2 নম্বর কারণটাতে, কেন ট্রান্সডেকালিন বেশি স্টেবল, সেটা যে 2 নম্বর কারণ, নাম্বার 2 কার্বন, সেটা হলো আমাদের এই যে এটা, এখানে তাকাও, এটা এলিএল এর বই থেকে নেওয়া এই অংশটুকু। আমরা হলো সিস ডেকালিন ট্রান্সডেকালিনকে এভাবে লিখতে পারি। হ্যাঁ, এটা হলো সিস ডেকালিন অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল, দেখো অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল একটু বলেছি, এটা হলো ট্রান্সডেকালিন, দুইটাই ইকুইটোরিয়াল দিয়ে। এখন সিস ডেকালিনে যেহেতু একটা গ্রুপ, একটা বড় গ্রুপ অ্যাক্সিয়ালে থাকে, অর্থাৎ 4টা CH2 গ্রুপ, এই যে বড় গ্রুপ এক পাশে অ্যাক্সিয়ালে থাকে, আর ট্রান্সডেকালিনে দুইটাই ইকুইটোরিয়ালে থাকে। আমরা আগে শিখেছি যে অ্যাক্সিয়ালে যদি বড় গ্রুপ থাকে 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশন হয় কিনা, হয়। এখন সিস ডেকালিনে হলো 3টা এক্সট্রা বিউটেন গজ ইন্টারঅ্যাকশন অ্যাভেলেবল। কয়টা বিউটেন গজ ইন্টারঅ্যাকশন? 3টা এক্সট্রা বিউটেন গজ ইন্টারঅ্যাকশন আছে, বিউটেন গজ ইউনিট আছে। হ্যাঁ, সেটা কোথায় কোথায়, এই যে 1, 9 কার্বন সংখ্যা উল্লেখ করছি, কার্বন 1, 9, 8, 7, এই যে 1, 9, 8, 7, আমি যদি একটু মার্ক করে দিই, অ্যানোটেট করে, খেয়াল করো কোন কোন জায়গায় 3টা এক্সট্রা, কি বললাম, 3টা এক্সট্রা
এই যে আমি আর একটু মোটা কালি নেই, তাহলে সুবিধা হবে। এটা নেই, ওকে। এই যে 1 9 1 9 8 7, 1 9 8 7। এই যে এই 4টা কার্বন দ্বারা একটা বিউটেন গছ হয়। তারপরে হলো 1 9 10 5, 1 9, এই যে 1 9, এখান থেকে যাবা 10, এখানে আসবা 5। এই 4টা কার্বন দ্বারা আরেকটা বিউটেন গছ, ঠিক আছে। তারপরে হলো 3 4 10 5, এই যে 3 4 10 5। এই এই 4টা কার্বন দ্বারা হলো আরেকটা বিউটেন গছ হয়। এগুলো হলো এক্সট্রা বিউটেন গছ, যেটা হলো ট্রান্সডেকালিনে নাই। হ্যাঁ, ট্রান্সডেকালিনে তুমি অনেকগুলো বিউটেন গছ পাবা। আমি যতটুকু দেখেছি, সিসডেকালিনে হলো 15টা বিউটেন গছ সম্ভব, ট্রান্সডেকালিনে হলো তোমার 12টা বিউটেন গছ সম্ভব। তাহলে কয়টা এক্সট্রা? 3টা। সেই 3টা এক্সট্রা বিউটেন গছ ইন্টারাকশন হলো কোন কোন কার্বন দিয়ে থাকতে পারে? 1 9 8 7, 1 9 10 5, 3 4 10 5। এই কার্বন গুলো দিয়ে 3টা এক্সট্রা বিউটেন গছ ইন্টারাকশন হতে পারে, এক্সট্রা জড়িত হতে পারে না, জড়িত। ওকে, তাহলে আমরা শিখেছি একটা বিউটন গছে হলো 0.9 কিলো ক্যালোরি এনার্জি জড়িত। তাহলে এই যে 3টা বিউটন গছে কতটুকু? 3 ইন্টু 0.9 অর্থাৎ 2.7 কিলো ক্যালোরি এক্সট্রা এনার্জি সিসডেকালিনের মধ্যে রয়েছে। বাট এই ধরনের এক্সট্রা এনার্জি ট্রান্সডেকালিনে নাই। তাহলে কোনটার স্টেবিলিটি বেশি? অবশ্যই ট্রান্সডেকালিনের স্টেবিলিটি বেশি। তাহলে মূল আলোচনা কি হলো? আমরা শিখলাম সিসডেকালিন এবং ট্রান্সডেকালিন দুইটা সাইক্লোহেক্সেন রিং। আমরা এখন সামারি করে ফেলি। দুইটা সাইক্লোহেক্সেন রিং একে অপরের সাথে ফিউজ হয়েছে, যেখানে 9 এবং 10 নাম্বার কার্বন হলো কমন কার্বন, 9 এবং 10 পরস্পরের হলো কি অ্যাডজাসেন্ট, পাশাপাশি। সো এটা হলো ফিউজড রিং সিস্টেম। ওকে, এই ফিউজড রিং সিস্টেমে যদি একটা কার্বনের সাথে বড় গ্রুপ অ্যাক্সিয়ালে, আরেকটা কার্বনের সঙ্গে যদি বড় গ্রুপ ইকুইটোরিয়ালে সংযুক্ত হয়, তখন এটাকে আমরা বলি সিসডেকালিন। আর যদি দুইটাই ইকুইটোরিয়ালে হয়, 9 এবং 10 নাম্বার কার্বনের সঙ্গে দুইটা বড় বড় CH2 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 CH2, 4টা CH2 অংশ যদি ইকুইটোরিয়াল দিয়ে সংযুক্ত হয়, তাহলে আমরা এটাকে বলি কি কি ডেকালিন? ট্রান্সডেকালিন। এখন সিস এবং ট্রান্স এর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, সিস ডেকালিনকে যদি আমরা ফ্লিপ করি, তাহলে আমরা হলো আরেকটা নতুন কাঠামো পাই, আরেকটা আইসোমার পাই, আরেকটা কনফর্মার পাই, ঠিক আছে। তাহলে সিস হলো ফ্লেক্সিবল, সিস ডেকালিন হলো ফ্লেক্সিবল, ট্রান্সডেকালিন হলো রিজিড। কারণ কি, এখন আছে ইকুইটোরিয়াল ইকুইটোরিয়াল, যখন আমি ফ্লিপ করবো তখন বড় বড় গ্রুপ অ্যাক্সিয়াল অ্যাক্সিয়ালে চলে যাবে। এটা হাইলি আনস্টেবল। এই হাইলি আনস্টেবল হওয়ার জন্য এটা হলো ফ্লিপ করে রূপান্তরিত হয় না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শিখলাম সিসডেকালিন ফ্লেক্সিবল, ট্রান্সডেকালিন রিজিড। আমরা জানি যেটা রিজিড বেশি সেটা স্টেবিলিটি বেশি। ওকে, নাম্বার 2 কার্বন হলো সিসডেকালিনে হলো 3টা এক্সট্রা বিউটেন গছ ইন্টারাকশন জড়িত। ট্রান্সডেকালিনে এই ধরনের বিউটেন গছ ইন্টারাকশন জড়িত না। একটা বিউটেন গছে হলো 0.9 কিলোক্যালোরি এনার্জি জড়িত, 3টা বিউটেন গছে হবে 2.7 কিলোক্যালোরি এনার্জি জড়িত। তাহলে আমরা দেখছি সিসডেকালিনের সাথে এক্সট্রা 2.7 কিলোক্যালোরি এনার্জি জড়িত, যে কারণে এর স্টেবিলিটি কম। ট্রান্সডেকালিনে এই ধরনের বিউটেন গছ নাই, সো এটার স্টেবিলিটি বেশি। এই হলো 2 কারণ, ঠিক আছে। ওকে, এবার আসো আমি আরো কিছু জিনিস তোমাদেরকে হলো মাথায় ঢুকাবো। আনসারটা বলে দিলাম কি বলতে হবে। এখন আসো আরো কিছু জিনিস তোমাদেরকে একটু ধরিয়ে দিই। হ্যাঁ, এই স্ট্রাকচার দেখাচ্ছি, এগুলাকে তোমরা জানো। যখনই তুমি সাইক্লোহেক্সেন স্ট্রাকচার করতে হয়, তখন নিউম্যান প্রজেকশন আগাতে হয়। এই যে বিউটেন সিসডেকালিনের নিউম্যান প্রজেকশন হলো এটা, ট্রান্সডেকালিনের নিউম্যান প্রজেকশন হলো এটা। তাহলে আমরা এটাতে দেখতে পেয়েছি 3টা এক্সট্রা বিউটেন গছ ইন্টারাকশন জড়িত। এটাকে আমরা বলেছি কিলো ক্যালোরি, ও বলেছে কিলো জুলে। যদি কিলো জুলে বলে 11 কিলো ক্যালোরি, এটা এলিএল এর বই থেকে নেওয়া, এই টেস্টটুকু, এই স্লাইডটুকু। ওকে, এরপর এটা বলেছি আমি, এটাও বলেছে ট্রান্সডেকালিনে কতটুকু, এই যে 2.7 এক্সট্রা কিলো ক্যালোরি, এই যে এটা ইলিএল এর বইতে আছে, দেখো এই যে 2.7 ক্যালোরি বা 11.3 কিলো জুল। ওকে, যেটা সিজ এর সাথে জড়িত, ঠিক আছে। ওকে, এটা নাই। আর এই যে সিসডেকালিন আমরা শিখেছি, এটা হলো ইন্টার কনভার্টেবল টু এনানসিওমারিক কনফর্মেশন। সিসডেকালিনকে ফ্লিপ করলে আরেকটা কাঠামো পাই আমরা, এনানসিওমার পাই আমরা, ঠিক আছে, মিরর দিয়ে। ওকে, দুইটাই অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল থাকে। যেহেতু একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল দিয়ে সংযুক্ত হয়েছে, তুমি ফ্লিপ করলে আবার একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল পাবা, এনার্জি সেম। আচ্ছা, ট্রান্সডেকালিনকে হলো এভাবে ফ্লিপ করে এর আরেকটা যোগে রূপান্তরিত করা যায় না। কারণ কি, এখন আছে বড় বড় গ্রুপ গুলো ইকুইটোরিয়ালে, তুমি ফ্লিপ করলে এটা বড় বড় গ্রুপ চলে যাবে অ্যাক্সিয়ালে, তখন এটা হাইলি আনস্টেবল হবে। এই হাইলি আনস্টেবল পরিস্থিতি দূর করার জন্য, অ্যাভয়েড করার জন্যই
তাকে হলো ফ্লিপ করে অন্য কাঠামোতে রূপান্তরিত করা যায় না, অর্থাৎ এর এনানসিওমার পাওয়া যায় না। কাজেই আমরা বলতে পারি ট্রান্সডেকালিন রিজিড, সিসডেকালিন ফ্লেক্সিবল। যেটা বেশি রিজিড সেটার স্টেবিলিটি বেশি। তারপর হলো দেখেছি 3টা এক্সট্রা বিউটান গজ আছে ট্রান্সে, সিজে এই ধরনের বিউটান গজ নাই, সো এর স্টেবিলিটি বেশি। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি ডেকালিন ফিউজ রিং সিস্টেম। নেক্সট ক্লাসে আমরা পারহাইড্রোফিনান্সিন নিয়ে কথা বলবো, আজকে আর পারছি না। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।